প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দীপ্ত টিভির টকশো মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ বাজেট নিয়ে আলোচনা করব। সংসদে যে বাজেট উপস্থাপন করা হয়েছে সেটা কেমন হলো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আহ্বায়ক এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যেহেতু অর্থনীতিবিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। কেমন হলো বাজেট সেটা তো একটা সাধারণ কোশ্চেন, কিন্তু সাথে যেটা আমি স্পেসিফিক্যালি জানতে চাই সেটা হলো আগের সরকারগুলো যে বাজেট দিয়েছে এই বাজেটে নতুনত্ব কি দেখেন? জি, ধন্যবাদ। যেহেতু অনেক দিন পরে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, তো সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক ব্যাপক প্রত্যাশা, এটি কিন্তু সরকারের মাথায় আছে। আরেকটি হলো যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন, কারণ যেহেতু প্রথমবার বাজেট দেয়া হচ্ছে, এই সব কিছুকে কাভার করতে গিয়ে চলতি যে বাজেটটি আছে তার চেয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো বাড়িয়ে, অর্থাৎ ব্যয়ের আকারটা কিন্তু বাড়ানো হয়েছে, যথেষ্ট বাড়ানো হয়েছে। যদিও আমরা মনে করি যে আমাদের অর্থনীতির যে আকার, অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তো সেই অনুযায়ী বাজেটের আকার ঠিকই আছে, আমাদের জিডিপির 13-14% মতো। সংকটটা জায়গাটা হচ্ছে আয়ের উৎস। ব্যয় নিয়ে আমরা যদি একটু জাস্ট সামারি করতে পারি আমি, সেটি হচ্ছে অগ্রাধিকার খাতগুলো। প্রথমে 10টা অগ্রাধিকার খাতকে এখানে চিহ্নিত করা হয়েছে। তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসাকে কীভাবে সহজীকরণ করা যায়। দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল, ডিরেগুলেশনের কথা বলা হচ্ছে, যে রেগুলেটরি অথরিটির অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, ব্যবসাকে তার থেকে বের করে কীভাবে সহজীকরণ করা যায়। বিশেষ করে আমাদের যিনি অর্থমন্ত্রী মহোদয়, এই ডিরেগুলেশন শব্দটা উনি প্রায়ই ব্যবহার করেন। তো সেটির একটা রিফ্লেকশন কিন্তু আমরা বাজেটে দেখেছি। আমরা যদি একটু দেখি যে শিক্ষা খাতে যেমন সবসময় বলা হয় শিক্ষা ও প্রযুক্তি, এইবার কিন্তু বাজেটটা শিক্ষা খাতকে একদম আলাদাভাবে বাজেটটা দেওয়া হয়েছে, এবং যেই বাজেটটা দেওয়া হয়েছে সেটি বর্তমান যে বাজেটটি আছে সেই বাজেটের চেয়েও বেশি। যেটা বাজেটের 12% ছিল, এখন সেটা 13.1% মতো। আবার যদি জিডিপির তুলনা করি, সেখানে শিক্ষা খাতে 1.58 বা 1.5 মতো ছিল, সেটি এখন 2% মতো করেছে। টাকার অঙ্ক কিন্তু বাড়িয়েছে। সবচেয়ে যেই জায়গাটা লক্ষণীয় সেটি হচ্ছে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় ব্যাপক একটা জাম্প হয়েছে, সেটি অলমোস্ট দ্বিগুণের মতো। যে আগে যেমন জিডিপির 0.58% মতো ছিল, সেটা এখন 1% মতো। বাজেটের সেটি অ্যারাউন্ড 7% মতো দিয়েছে, যেটা আগে 5% মতো ছিল। এখন এই স্বাস্থ্য খাতের এবং শিক্ষা খাতের যে বাজেটটা বাড়িয়েছে, ঠিক নির্দিষ্ট করে বলা নেই যে আসলে কোন কোন জায়গায় যে বাড়তি খরচটা যাবে। ডিটেইলসে আসবো, সেক্টর ধরে ধরে আপনার কাছে আবার আসবো। আমরা এখন একটু কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি নিজে কৃষিবিদ এবং এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অ্যাসোসিয়েশন যে তার আহ্বায়ক, এবং নিজে ব্যবসায়ী, এবং আপনি ব্যাংকে কাজ করার অভিজ্ঞতাও আছে, আপনার কর্মজীবনের শুরুতে ব্যাংকেও ছিলেন। তো আপনি এই বাজেটকে কিভাবে দেখেন, বিশেষ করে নতুন কি দেখেন এই বাজেটের, যেটা বিশেষত্ব কি? ধন্যবাদ আপনাকে, এবং দীপ্ত টিভিকেও ধন্যবাদ বাজেট উত্তর আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে। আপনি তো জানেন যে এই বাজেটটি একটু ব্যতিক্রমধর্মী বাজেট হয়েছে। সেটা আমার বক্তব্য নয়, সামগ্রিকভাবে বিভিন্ন মহল থেকে কিন্তু এই কথাটা আসছে যে এবারে বাজেট স্বাধীনতার পর একটা ব্যতিক্রমধর্মী, জনকল্যাণমূলক, কৃষি বান্ধব একটা বাজেট হয়েছে, এবং এটা অনেকটা চিন্তাশীল বাজেটও অনেকে বলেছে। কেন বলেছে? যে এখানে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা থেকে শুরু করে জনমনের যে আশা আকাঙ্ক্ষা এই নতুন সরকারের কাছে,
সবগুলোর কিন্তু একটা প্রতিফলন এসেছে। তো এখন যে বিষয়টা আমার সহ আলোচক বললেন যে আমাদের ব্যয়ের চেয়ে আয়টা কম, এটাই হয়তো একটা আশঙ্কার জায়গা হতে পারে। কিন্তু এটা ছাড়া বিভিন্ন বিষয় বা বিভিন্ন ক্ষেত্রকে বা খাতকে খুব ভালোভাবে এখানে অ্যাড্রেস করা হয়েছে। আমি একজন কৃষিবিদ হিসাবে আমি আমার কৃষি সেক্টর নিয়ে যদি বলতে চাই, কৃষি একটা বড় সেক্টর। আপনি জানেন যে কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ এই সবগুলো মিলিয়েই কিন্তু আপনার সামগ্রিক কৃষি বলা হয়। তো সেখানে 2025-26 অর্থ বছরে যে বাজেটটা সংশোধিত আকারে ছিল সেটা আপনার 37,126 কোটি টাকা ছিল, যেটা টোটাল জিডিপির 0.61%। তো আমরা আশা করেছিলাম বা আমাদেরও একটা কিছু প্রস্তাবনা ছিল সরকারের কাছে যে এবারের বাজেটে যাতে 1% উপরে হয়, 1 থেকে 1.5% যাতে এই সামগ্রিক কৃষির উপরে বরাদ্দ দেওয়া হয়। আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী উনি কৃষি বান্ধব এবং কৃষিতে ওনার অনেক দূরদর্শী কিছু কর্মসূচি আছে। আপনি জানেন সামাজিক বনায়ন কর্মসূচি আছে, আবার কৃষক কার্ড আছে, ফ্যামিলি কার্ড, এছাড়া খাল খনন কর্মসূচি থেকে শুরু করে কৃষিভিত্তিক অনেকগুলো বড় পরিকল্পনা কিন্তু উনি নিয়ে এগুচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবারে যে বাজেটটা হয়েছে সেখানে মাত্র 43,335 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা গত বছরের তুলনায় মাত্র 0.02% বেশি। তার মানে এবার বাজেট হয়েছে 0.63%। এটা আমি মনে করি যে এটা খুব একটা পর্যাপ্ত নয়। আমরা যেভাবে আশা করেছিলাম আর একটু বেশি হলে আনুপাতিক হারে শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য প্রতিরক্ষা খাতের সাথে তুলনা করলে আমার মনে হয় এই সামগ্রিক কৃষির জন্য এই বাজেটটি একটু কম। তারপরও আমরা মনে করি যদি এটা যথাযথ প্রয়োগ হয় আর আমাদের যে কৃষি নির্ভর যে নতুন প্রযুক্তির মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে কৃষিকে ঢেলে সাজাচ্ছেন, আশা করব যে কৃষিতে একটা নতুন একটা বিপ্লব তো এসেছেই, আরও এটা উত্তরোত্তর এগিয়ে যাবে। কারণ খাল কাটা খনন কর্মসূচি এটা আমাদের দেশের পরিবেশ থেকে শুরু করে কৃষি অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে। জি, আপনার কাছে আবার আসবো আমি। এম আবু ইউসুফ অধ্যাপক, আপনি যে প্রসঙ্গ তুলছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্য, এখন প্রশ্নটা হচ্ছে যে কোন সেক্টরে মানে কোন কাজে এটা ব্যয় হবে? এটা আসলে শিক্ষার যে গুণগত মান সেটার দিকে ব্যয় হবে, নাকি আপনার যে গুণগত স্বাস্থ্য, শিক্ষার মান উন্নয়ন এবং গুণগত স্বাস্থ্য সেদিকে ব্যয় হবে? কোথায় ব্যয় হবে সেটা তো একটা বড় প্রশ্ন। সেটা কি আমরা এখানে দেখতে পেয়েছি? বাজেটে যদিও এইভাবে সুনির্দিষ্টভাবে বলা নেই যে আসলে এই যে অতিরিক্ত বরাদ্দটা কোথায় খরচ হবে। যদিও আমরা জানি যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ প্রত্যেক বছর দেওয়া হয় সেই বরাদ্দের খানিকটা কিন্তু ব্যয় করতে পারে না। তো ব্যয়ের যে সক্ষমতা, শুধু বরাদ্দ দিলে হবে না, ব্যয়ের সক্ষমতাটাও তো থাকতে হবে। যতটুকু বিভিন্ন রিপোর্টে দেখেছি যে স্বাস্থ্য খাতের স্বাস্থ্য সেবাকে কিভাবে জনগণের গোড়া নেয়ার একটা পরিকল্পনা সরকারের আছে। যেমন উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর যে 50 শয্যা বিশিষ্ট সেটাকে 101 শয্যা প্লাস জেলা পর্যায়েও এই কিছু বিশেষায়িত প্লাস হচ্ছে অনেক আধুনিক সুবিধা সম্বলিত হসপিটাল করার সরকারের কিছু পরিকল্পনা, হয়তো ওই জায়গায় হয়তো ব্যয় হবে। সমস্যাটা হচ্ছে সেটি যে অনেক সময় দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে যে হয়তো মেশিন আছে, মেশিন ঠিকমতো কাজ করে না, অথবা যেই সার্ভিসটা পাওয়ার কথা সেই সার্ভিসটা, সুতরাং রিসোর্স দিলে হবে না, রিসোর্সটা যাতে অনেক মেশিন আমরা শুনি যে মেশিন পড়ে আছে, মেশিনটা ব্যবহার করা হয় না, যিনি এটা মেশিনটা চালাবে সেই জনবলটা নিয়োগ হয় না। সুতরাং এই ধরনের ক্ষেত্রে যেটি করা উচিত সেটা হচ্ছে এই রেভিনিউ বাজেট এবং যে ডেভেলপমেন্ট বাজেট দুটোর মধ্যে সমন্বয়টা থাকতে হবে। আমরা অনেক সময় শুনি যে একটা ছাত্রাবাস করা হয়েছে কিন্তু সেটা চালু হচ্ছে না, জনবল সেখানে নিয়োগ দেওয়া হয়নি, অথবা হসপিটাল, বিশেষ করে চোখের সামনে আমাদের যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু অনেক সরকারি অর্থ ব্যয় করে একটা সুন্দর স্পেশালাইজড হসপিটাল করা হয়েছে, কিন্তু যতটুকু আমি জানি সেটা ফুললি ফাংশনিং হয় নাই, কারণ এর জন্য যে ডাক্তার, জনবল, নার্স যেগুলো দরকার সেই নিয়োগ দেওয়া হয়নি। অর্থাৎ এই ডেভেলপমেন্ট এবং অপারেটিং এক্সপেন্ডিচারের মধ্যে এই সমন্বয়ের অভাব আছে। অনেক সময় আমরা দেখি হয়তো একটা কনস্ট্রাকশন হয়ে গেছে, এই কনস্ট্রাকশনটা হচ্ছে কিন্তু
অন্য যে বিষয়গুলো, এত অ্যাম্বুলেন্স কেনা হয়ে গেছে কিন্তু তার জন্য ড্রাইভার নিয়োগ দেওয়া হয়নি, এই সমন্বয়টা যাতে হয়। দেখা যাচ্ছে যে অনেক বড় অঙ্ক খরচ হয়ে গিয়েছে, কিন্তু ছোট অঙ্ক খরচ করা হচ্ছে না বলেই এটা সেবাটা পাচ্ছে না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে বরাদ্দ যা থাকে সেটাই আসলে ঠিক মতো ব্যয় হয় না। এবার আরও বাড়ানো হলো, তাহলে এই সক্ষমতা আমরা এবার কিভাবে প্রত্যাশা করব যে এবার এই ব্যয়টা হবে? এখন যেটি হলো যে সরকার শুধু বাজেট অ্যালোকেশন দিলে তো হবে না, বাজেটটা বাস্তবায়নটা আসলে সবচেয়ে, এবং সময় মতো বাস্তবায়ন। আমরা তো বিভিন্ন প্রকল্প দেখি অনেক সময় যে যেই সময়ে এটি বাস্তবায়ন হওয়ার কথা তার চেয়ে সময় যখন বেড়ে যায় তখন কিন্তু খরচও কিন্তু বেড়ে যায়। তাহলে এই জায়গাটা রাখতে হবে যে রাউন্ড দ্য ইয়ার যাতে এই খরচটা হচ্ছে কিনা বাজেটের বাস্তবায়নটা খুব ভালোভাবে মনিটর করতে হবে। প্লাস হচ্ছে আমরা জানি অনেকগুলো কারণ আছে, যেমন অনেক সময় দেখা যায় প্রকল্প পরিচালক বদল হয়ে যায়, অথবা একই প্রকল্প পরিচালক কয়েকটা প্রকল্প থাকে, অর্থাৎ এই যে অথবা দেখা যায় যে প্রকল্পটা এমন সময় হাতে নেওয়া হয় যে অর্থ বছরের একদম শেষ দিকে এসে, তখন তো আসলে কিছু করার থাকে না। আপনার কাছে আবার আসবো, আমি একটু কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি যদি এই শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কিছু বলতে চান, সেটা আপনার দৃষ্টিতে কিভাবে কেমন হলো, বিশেষ করে এটা যাতে গুণগত পরিবর্তন হয় সেটির দিকে নজর দিয়ে। কিন্তু আপনার কাছে আমি বেসিক্যালি যেটা জানতে চাইবো যে বিশাল বাজেট যেটা হয়েছে, এটা আবার বিশাল ঘাটতি বাজেটও, তো এই ঘাটতি তো মেটানো, একটা হচ্ছে এনবিআর রাজস্ব, সেটা টার্গেট কি ফুলফিল করতে পারবে কিনা, সাধারণত কোনো বছরই পারে না, এবার তো আরও বেশি দেওয়া হয়েছে, পারার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে ঋণ একমাত্র উপায়, বাংলাদেশের ব্যাংক বা বিদেশি ঋণ। তো এই বাংলাদেশের ব্যাংকের অবস্থা তো খুব নাজুক, ঋণ নিয়ে যদি আরও নাজুক হয়ে যায় বা বিদেশ নির্ভর যদি হই, তাহলে আসলে চ্যালেঞ্জগুলো কোথায়? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বিষয়ে দু একটি কথা বলার জন্য বলেছেন। আমি মনে করি যথাযথভাবে যে বরাদ্দটা এসেছে প্রস্তাবিত বাজেটে, সেটা যদি সদ্ব্যবহার করা যায় তাহলে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে এবং অনেক গুণগত মানের উন্নয়ন হবে। আপনারা জানেন যে বর্তমান যে ডিজিটালাইজ যুগে আমাদের যে বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি চাচ্ছেন যে একটা পেপারলেস অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্ররা তারা তাদের শিক্ষার বিকাশকে তারা যাতে ঘটাতে পারে, সেই ক্ষেত্রে ল্যাব ফ্যাসিলিটিসকে ডেভেলপমেন্ট করা বা তারা ডিজিটালাইজ ওয়েতে যাতে আন্তর্জাতিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই বাজেটে অনেকগুলো বিষয়কে বরাদ্দ রাখা হয়েছে। আর স্বাস্থ্যখাতে যে সেবা এবং শিক্ষা, যে দুটো বিষয়ের উপরও কিন্তু এখানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে এটাকে সমন্বয় করা হয়েছে। সমস্যাটা যেটা আমার সহ-আলোচক বলেছেন যে আসলে পরিচালনা এবং আপনার যে বাজেটের যে সমন্বয়, এটাই কিন্তু আসলে একটা আমাদের জন্য সবসময় একটা ঘাটতি দেখা যায় আর কি। সেটা যদি সুষমভাবে করা যায় তাহলে হয়তো সেটার একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। আর আপনি যেটা বললেন যে ঘাটতি, সেটা তো আমরা দেখছি যে মোটা তাকে যদি বলি যে 9,38,000 কোটি টাকার বাজেটে আপনার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। তো গত বছর প্রায় আপনার 1,60,000 কোটি টাকার যে ডিফিসিট ছিল, এই বছর সেই ডিফিসিটটা দাঁড়িয়েছে প্রায় আপনার 2.5 লক্ষ কোটি টাকা। তো এখানে রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা ধরা হয় সেটাই কিন্তু ফুলফিল হয় না। গত বছরে কিন্তু 1,62,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি ছিল। তো এবার বাজেটও বেড়েছে, লক্ষ্যমাত্রা বেড়েছে, আবার এখানে একটা ডিফিসিটও দেখা যাচ্ছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার আর কি। তো সেই ক্ষেত্রে এই বাজেটকে আসলে 3টা ধাপে কিন্তু সরকার চিন্তাভাবনা করেছে। ফার্স্ট ইয়ারে আপনার স্টেবিলাইজেশনের জন্য একটা চিন্তাভাবনা আছে, আর যে মধ্যবর্তী যে 3টি বছর, এই 3টি বছর হলো আপনার এটা কিভাবে এই পুনরুদ্ধার করা যায়। আমাদের তো জানেন যে বিগত সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আপনার আমাদের তারল্য সংকট থেকে শুরু করে অর্থনীতিতে একটা বিরাট ধস ছিল, সেটা থেকে পুনরুদ্ধারের জন্য আগামী 2 বছর ধরা হয়েছে এবং 4র্থ বছরে আপনার বিনির্মাণ বা সেটাকে পুনরুদ্ধারের জন্যে একটা চিন্তাভাবনা করা হয়েছে। তো সেভাবে আমরা কিন্তু এই বাজেটের সুফলটা কিন্তু ইমিডিয়েটলি পাবো না, এই বাজেটের সুফল পাবো আমরা 4র্থ বছরে।
না, যেটা বলছিলাম না, এই যে ঘাটতি যেটা মেটানোর কথা, সেটা হচ্ছে ঘাটতি তো থাকবেই। এবং ধরুন এনবিআর তো এটা বলাই যায় যে এনবিআর যেহেতু অতীত অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে এত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না, তার মানে সরকারকে ঋণের উপর নির্ভর করতে হবে। যে ঋণের উপর নির্ভর করে ব্যাংকগুলোর অবস্থায় তো ভালো না। সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আপনার ব্যবসায় একটা গতি আনতে হবে। ব্যবসায়ীরা যদি ব্যবসা বান্ধব নীতি সহায়তা পায়, তাহলে ব্যবসায় যখন আপনার একটা চাঞ্চল্য ফিরে আসবে, তখন কিন্তু আপনার আমি মনে করি যে বাজেট বাস্তবায়নে অনেকটা সহজতর হবে। সেক্ষেত্রে বর্তমান সরকার এবার আপনার ব্যবসায়ীদের বিভিন্ন কর ছাড় দিয়েছে, কিছু রেয়াত দিয়েছে, যেগুলো আমরা আগামীতে আমাদের ব্যবসাকে আরও গতিশীল করার জন্য আমরা একটা নতুন উদ্দীপনা পাচ্ছি। তো সেই জন্য আমি মনে করি যে আপনার যে ডিফিসিটের কথা বলেছেন, সেটা তো আমাদের নতুন কলকারখানা পুনঃস্থাপন করা, এগুলোকে চালু করা, এটাও কিন্তু বর্তমান সরকারের একটা লক্ষ্য। তো সেগুলো যদি করা হয়, নতুন কর্মসংস্থান করা, বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করা, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই রাজস্ব লক্ষ্যমাত্রার সারপ্লাস হিসেবে কিন্তু আমরা অর্থনীতিকে বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অধ্যাপক এম আবু ইউসুফ, যে প্রশ্নটা করছিলাম যে এত বিশাল বাজেটের বিশাল বাজেট, এত ঘাটতি মেটাতে যে আসলে সরকার তো শুধু এনবিআর উপর নির্ভরশীল হলে হবে না, মানে এখন দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন সোর্স থেকে ঋণ নিতে হবে। এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে দেখেন বর্তমান বাস্তবতায়? জি, যেটি ঘাটতি আছে 2,43,000 কোটি টাকার মতো। এখন এনবিআরের যে টার্গেটটা আসলে দেয়া হয়, এটি কিন্তু রিয়েলিস্টিক অথবা কোনো এভিডেন্স বেসড কোনো অ্যানালিসিস করে কিন্তু এই টার্গেটটা দেয়া হয় না, বা এটা এনবিআরের নিজেদের সাথেও আলোচনা করে দেওয়া হয় না। এটা সরকার, ফাইন্যান্স মিনিস্ট্রি বা সরকার, সেখান থেকে টার্গেটটা দেয়া হয়, এনবিআরকে বলা হয় এই টার্গেটটা ফুলফিল করার জন্য। এখন এই রাজস্ব আদায় আসলে আমাদের যদি ফিসক্যাল স্পেসটা না বাড়াতে পারি, এর কিন্তু বিকল্প নাই। কারণ আমরা দেখি বাজেটের অলমোস্ট 15% খরচ হয় ইন্টারেস্ট পেমেন্টে, সর্বোচ্চ একক খাত হিসাবে। কিন্তু আমরা শিক্ষা, স্বাস্থ্যের কথা বলছি, সামাজিক সুরক্ষার কথা বলছি, কিন্তু ইন্টারেস্ট পেমেন্টে একটা বড় অংশ কিন্তু আমাদের দিতে হয়। এখন ঋণের খরচও কিন্তু বেড়ে গেছে। আপনি এক্সটার্নাল যে ফাইন্যান্স, এগুলোও কিন্তু যেমন একসময় 0.75% ছিল, এখন কিছুদিন আগে দেখলাম জাপানিজরা তারা যে এটিকে 2-3% নিয়ে যেতে চায়। তো এই যে ঋণের খরচও কিন্তু বেড়ে যাচ্ছে, তার অল্টারনেটিভ হিসেবে আমাদের রেভিনিউ মোবিলাইজেশনের এটাকে বাড়ানোর কোনো বিকল্প নাই। এখন এটাকে বাড়াতে হলে যেই ধরনের সংস্কার দরকার, সম্ভব আপনি যে ট্যাক্স এক্সেমশন দিচ্ছেন, এটাকে যদি আমরা রেশনালাইজ করতে পারি, এবং এই এক্সেমশনগুলো যাদেরকে আমরা অতীতে এক্সেমশন দিয়েছি যে সেক্টরগুলোকে, তার কোনো আসলে অ্যাসেসমেন্ট ওইভাবে হয় বলে আমার জানা নেই। এইটাকে যদি আমরা একটু রেশনালাইজ করতে পারি, প্লাস হচ্ছে আমরা অনেক ভ্যাট লস করি। আমি অনেক সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, তাদেরকেও বলতে শুনেছি যে জনগণ ভ্যাট দেয়, কিন্তু সেটি সরকারের কোষাগারে যায় না। এখন সেই কোষাগারে যাওয়ার জন্য যে রিফর্ম দরকার, যে অটোমেশন দরকার, বলা হচ্ছে বাজেট বক্তৃতায় এন্ড টু এন্ড অটোমেশন, এখন সেটি করার জন্য কিন্তু বিনিয়োগ লাগবে। এনবিআরের ইন্টারিম গভর্নমেন্টের সময় 2টো কমিটি করা হয়েছিল, তারা রিপোর্ট দিয়েছে। হোয়াইট পেপার কমিটিতে এই ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন নিয়ে ওই চ্যাপ্টারটা আমি দেখেছিলাম। তো সেই চ্যাপ্টারেও কিন্তু বলা আছে যে আসলে আমরা যদি রেভিনিউ বাড়াতে চাই, তাহলে কোন কোন জায়গায় বিনিয়োগ করতে হবে, এটা তো অটোমেটিক হবে না। এর জন্য যে রিফর্ম দরকার, প্রথম রিফর্মটা আমরা বলি যে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের এই যে দুটো ভাগ হওয়ার কথা, সেটিও কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো এই যে রিফর্মের সংস্কৃতিটা আমাদের কম। রিফর্ম করার জন্য আমরা যদি ভ্যাটটাকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, ইভেন এক্সিস্টিং যা আছে তাতেও কিন্তু এক্সিস্টিং ভ্যাটকে 2 থেকে 3 গুণ করা সম্ভব। এটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি গবেষণার মধ্যেও কিন্তু বলা আছে। তাহলে ট্যাক্স এক্সেমশনকে যদি আমরা রেশনালাইজ করে কমাতে পারি, প্লাস হচ্ছে ভ্যাটকে যে লসটা হচ্ছে, আমি মনে হয় 2012-13 সাল থেকে শুনে আসছি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের কথা। তো ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস আমরা যদি ওইভাবে যদি ট্রানজ্যাকশান না করতে পারি, ডিজিটালাইজেশন না করতে পারি, তাহলে আজকে দেখেন ভারতে
তারা কিন্তু ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে গেছে। একটা ছোট দোকানে গেলেও আপনি দেখবেন কিউআর কোড দিয়ে বেচা কেনা করছে। এখন ফলের দোকান, এই জায়গাটাতে আমাদের আসতে হবে। তাহলে ওই মেকানিজমটা আমরা শুনেছি এনবিআর কিছু অটোমেশনের কাজ করছে, কিন্তু সেটা যাতে বিচ্ছিন্নভাবে না হয়, পিসমিল বেসিসে না হয়, একটা ইন্টিগ্রেটেড ওয়েতে যদি করতে পারে, তাহলে আমাদের এই সরকার যে টার্গেট করেছে যে ট্যাক্স জিডিপি রেশিও এটাকে 10% মধ্যমেয়াদে নিয়ে আসবে এবং এটা দীর্ঘমেয়াদে এটাকে 15% নিতে হবে। এই নেয়ার জন্য, কারণ ইন্টারন্যাশনালি বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটি মিনিমাম আপনার 15% থাকা উচিত, সেখানে আমরা 7%-এর মধ্যে ঘুরপাক খাচ্ছি। এখন এটি করার জন্য কি করতে হবে? আমরা বলছি যে করের যে জালটা আছে তাকে তার বিস্তৃতিটা করতে হবে। যারা ধরে বলা হচ্ছে, আপনারা বলছেন, কিন্তু আসলে এটা কি বিস্তৃত হচ্ছে নাকি যে দিচ্ছে তার উপরে আবার জোর করে? এখন পর্যন্ত যারা দিচ্ছে তাদের উপরেই আসলে চাপটা হচ্ছে। এটা অনেকটা শর্টকাট মেথডের মতো, কিন্তু এই যে যারা পোটেনশিয়াল ট্যাক্স পেয়ার্স আছে তাদেরকে এই নেটের মধ্যে নিয়ে আসতে হলে যেই ধরনের জনবল দরকার, যেই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সবচেয়ে বড় কথা হলো যে কোনো রিফর্মের জন্য একটা স্ট্রং রাষ্ট্রীয় মানে পৃষ্ঠপোষকতা, একটা কমিটমেন্ট দরকার, পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। সেই পলিটিক্যাল কমিটমেন্ট এবং যদি তার বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের এই যে, আমি তো মনে করি অন্তত 1 কোটি মানুষ বাংলাদেশে ট্যাক্স দেওয়ার মতো সক্ষমতা রাখে। যদি আমি ছোট্ট একটা উদাহরণ দেই, কিছুদিন আগে আমি একটা রিপোর্টে দেখেছিলাম ঢাকা শহরে যে আমাদের যে হোল্ডিং নাম্বার, সেই হোল্ডিং নাম্বার উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে প্রায় 5.5 লাখের মতো হোল্ডিং নাম্বার। একটা হোল্ডিংয়ে যদি 6টা করে ফ্ল্যাটও থাকে, তাহলে 35 লাখ ফ্ল্যাট ওনার আছে। এখন এই 35 লাখ, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম, তারাও যদি এই ট্যাক্স নেটের মধ্যে সবাই আছে কিনা জানি না। এই যে ইন্টার অপারেবিলিটি দরকার, আমি যখন গাড়ির ফিটনেস রিনিউ করতে যাই অথবা ট্যাক্স টোকেন নিতে যাই, আমার কিন্তু এই এআইটি কেটে নিচ্ছে। বিআরটি এর সাথে এনবিআর এর কিন্তু ইন্টার অপারেবিলিটি তার একটা কানেকশন আছে, কিন্তু আমরা এই যে মনে করেন সিটি কর্পোরেশনের হোল্ডিং যারা ফ্ল্যাট বা প্লট মালিক, তাদের সাথে এটাও কিন্তু করা যায়। তো এরকমভাবে আপনি যদি সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে দিলে, এটা যেমন সত্যি, আরেকটা সত্যি হচ্ছে কর ট্যাক্স পেয়ার্সের মানি তারা সদ্ব্যবহার হচ্ছে কিনা, অর্থাৎ যারা করদাতা তারা আসলে রাষ্ট্রীয় সেবাটা পাচ্ছে কিনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের সামাজিক সুরক্ষা, তাদের সিকিউরিটি, এটিও কিন্তু পাশাপাশি। একটা হচ্ছে করের যে জনগণ কর তো আসলে দিতে হবে। আমরা অনেক সময় শুনি খালি কর ছাড়ের বিষয়টা, বা কোনো না কোনো জায়গায় তো শুরু করতে হবে। এই যে শুরুর জায়গাটা, জনগণ যদি কর দেওয়ার একটা সংস্কৃতি কিন্তু আমাদের লাগবে, নাহলে রাষ্ট্র কীভাবে চলবে? অন্যদিকে সরকার যে এই ট্যাক্স পেয়ার্স মানিটা ব্যবহার করছে, অনেক ক্ষেত্রেই দেখি আমরা সেটার এফিশিয়েন্ট ইউটিলাইজেশনটা হচ্ছে না, সেটিও কিন্তু এখানে প্যারালালি দুটো কিন্তু কাজ করতে হবে। ডক্টর কামরুজ্জামান কায়সার, যেটা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর কথা বলা হয়েছে বাজেটে, এখন বিনিয়োগের, আপনি যেহেতু ব্যবসায়ী আপনি নিঃসন্দেহে জানেন যে আমি তো পত্রপত্রিকায় দেখি যে বাইরে থেকে অনেকে বা প্রবাসী যারা থাকে বিনিয়োগ করতে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে তার বিনিয়োগ না করে বিরক্ত হয়ে চলে গেছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে বিনিয়োগ কিভাবে হবে? আর বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান কিভাবে হবে? এখানে সরকারের কি উদ্যোগ দেখেন বাজেটে? আপনাকে আবারও ধন্যবাদ, সুন্দর একটি পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। বিনিয়োগ না হলে তো আসলে আমাদের কর্মসংস্থান বা সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ঘটবে না, এটা খুবই সত্য। তো আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হয়, বা আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা বা দেশীয় বিনিয়োগকারী যারাই আছে, যখন তারা বিনিয়োগ বোর্ডে যায় তাদেরকে যেভাবে এক ফর্দ লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং এটা এত কালক্ষেপণ করা হয় এবং এত জটিলতা বা লালফিতার দূরত্ব বললে আমরা যেটাকে চিহ্নিত করি, সেগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। আপনি জানেন যে বেশ কয়েক বছর আগে স্যামসাং, যেটা ইলেকট্রনিক কোম্পানি আর কি, তারা কিন্তু বাংলাদেশে এসেছিল এবং তারা আপনার এই ঢাকার পাশেই নারায়ণগঞ্জের এখানে একটা অর্থনৈতিক অঞ্চলে তারা ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্য কিন্তু উৎসাহ প্রকাশ করেছিল। যেহেতু আমাদের এখানে শ্রমটা, মজুরিটা অনেক কম, সেক্ষেত্রে তারা আগ্রহী হয়েছিল।
তো এবং আরেকটা বিষয় ছিল, যেহেতু স্যামসাং এটা কোরিয়ান বেসড এবং কোরিয়ান ইপিজেড আছে আমাদের চিটাগাঙ্গে, তো ওইটাও কিন্তু একটা তাদের জন্য একটা মডেল ছিল। কিন্তু এখানে এসে তারা 2 বছর পর্যন্ত ওয়েট করেছে যে তারা এখানে বিনিয়োগে যে ছাড়পত্র বা প্রশাসনিক আমলাতান্ত্রিক যে বিষয়গুলো, এগুলো অনেক জটিল ছিল। তারা শেষ পর্যন্ত কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এখান থেকে তারা চলে গেল কোথায়, ভিয়েতনামে। এখন দেখেন ভিয়েতনাম থেকে তাদের যে ইলেকট্রনিক পণ্যগুলো সারা বিশ্বে যাচ্ছে এবং কত কর্মসংস্থান, দেশের অর্থনীতিতে একটা বিরাট গতি এসেছে। আপনারা জানেন যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসা, সেটা কিন্তু এখন ভিয়েতনাম বা চায়নার দখলে। তা আমরা কেন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারি না? আমরা কেন ওয়ান স্টপ সার্ভিসটা দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারি না? আমরা কেন এই আমলাতান্ত্রিক জটিলতা রাখি? আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার ভারতেও কিন্তু আপনার ওয়ান স্টপ সার্ভিস চালু হয়ে গেছে। আপনি যদি চান যে আমি একটা ব্যবসা করতে চাই, তাদের যে অর্থনৈতিক অঞ্চল বা অর্থনৈতিক অঞ্চলের বাইরেও যারা মানে ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ আকারে ব্যবসা করতে চায়, 3-4টা স্টেপ পার হলে কিন্তু তারা সাথে সাথে একটা অনুমোদন পেয়ে যায়। তো এই বিষয়গুলো যদি, এই জটিলতাগুলো যদি দূর না হয়, এই ব্যবসা বান্ধব যে পরিবেশ যদি না হয়, তাহলে তো বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না। তো এই ক্ষেত্রে বর্তমান সরকার বিনিয়োগের উপরে একটু গুরুত্ব দিয়েছেন। সেটা আমরা আশা করব যে ব্যবসা বান্ধব যে কতগুলো কর সহায়তা এবং কিছু নীতি সহায়তারও কিন্তু প্রস্তাব এই বাজেটে এসেছে, সেগুলো যদি বাস্তবায়ন হয় এবং কিছু রোল মডেল হিসাবে কিছু দেখাতে হবে। যেমন আপনি দেখেন আমাদের যে সরকারের নিয়ন্ত্রণে কতগুলো জুট মিল ছিল, আপনার প্রায় 21টা জুট মিল ছিল। এই জুট মিলগুলো পরবর্তীতে এগুলোকে প্রাইভেটাইজেশন করা হয়, ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া হয়, যে তারা বিনিয়োগ করে এখান থেকে রেভিনিউ আনবে এবং সরকারকে যেভাবে হোক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে একটা অবদান রাখবে। কিন্তু আপনার জুট মিল দেওয়া হলো যাদেরকে, তারা সেখানে ফার্মাসিউটিক্যালসের কাঁচামালগুলো গুদাম হিসাবে তারা ইউজ করছে। তাহলে আপনি কি দিলেন এবং কি করছে? আপনি দিলেন যে জুটটাকে প্রমোট করে, সরকারকেই তো মনিটর করতে হবে। সরকারের মনিটর করতে হবে না। তো এই যে 21টা জুট মিল কিন্তু অব্যবহৃত অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এবং যে হয়তো আপনার রড সিমেন্ট বা অন্যান্য কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত, সে তার এই কাঁচামালগুলো ওখানে রাখছে, মানে গুদাম হিসেবে ব্যবহার করছে। আপনার কাছে আবার আসবো আমি ওই বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে ডক্টর আবু ইউসুফ, যে যেটা বলছিলাম, মানে আসলে এখানে বাজেটে তো বলেছে যে কর্মসংস্থান হবে এবং প্রণোদনার কথাও বলা হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে, কিন্তু আমাদের যে বাস্তব অবস্থা সেটার নিরিখে চ্যালেঞ্জ কি দেখেন, এবং এই বাজেটে আসলে কোনো পথরেখা কি পাওয়া গেল? জি, আসলে ব্যবসার একটা গুণগত পরিবেশের একটা গুণগত পরিবর্তন আসতে হবে। একসময় রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, যারা বিনিয়োগকারীরা তারা ঠিক সেভাবে আগ্রহ দেখায়নি। এখন যেহেতু একটা রাজনৈতিক স্থিতিশীলতা এসছে, এখন দরকার হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। এই অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে বাজেটে যদিও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে ব্যবসার পরিবেশটা ঠিক করার জন্য, এখন বাস্তবে কাজ করতে গিয়ে যদি যে দেখলাম যে কতগুলো টাইম ফ্রেম করে দেয়া আছে ব্যবসার নিবন্ধন থেকে আরম্ভ করে বিভিন্ন পারমিশনের ক্ষেত্রে, এখন এই টাইম ফ্রেমটি যেটি দেয়া আছে এবং সেটার জন্য যারা সার্ভিসটা দিবে তার মধ্যে তার বাস্তবায়নটা যদি হয়, তাহলে ব্যবসায়ীরা নিশ্চয়ই তারা বিনিয়োগ করবে। এখন 2 ধরনের ব্যবসায়ী আছে, একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যারা ব্যবসায়ী, আরেকটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে এখানে। আসলে আমরা যদি কর্মসংস্থান সৃষ্টির কথা বলি, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর অর্থাৎ ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। তার জন্য যে আমরা দেখি যে কস্ট অফ ডুইং বিজনেস, এটি আমাদের যারা আমাদের সমসাময়িক যে সমস্ত অর্থনীতি আছে বা আমাদের যারা কম্পিটিটর দেখি, তাদের তুলনায় আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি। অনেক ক্ষেত্রেই আমরা দেখি অর্থনৈতিক কারণের চেয়ে অর্থনীতি বহির্ভূত কারণ আছে। আমরা দেখি অনেক ধরনের চাঁদাবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন সিন্ডিকেশনের কথা শুনি। এই জায়গাটা অর্থাৎ এই যে সাপ্লাই চেইন যেটি আছে, এই জায়গাটার স্মুথ করতে হবে। এগুলো যাতে বিভিন্ন রাজনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে হোক, এটি যাতে বাধাগ্রস্ত না হয়। আরেকটি হলো ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের আসলে জোর দিতে হবে। একজন ব্যবসায়ী সে বিনিয়োগ করে তার রিটার্নটা সে যাতে নিতে পারে। অনেক ধরনের নীতি সহায়তার কথা বলা হয়েছে, কিন্তু আমি
বলবো যারা ভালো ব্যবসায়ী, যারা সঙ্গত কারণে হয়তো তারা ব্যবসায় খারাপ করতেই পারে, কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়া, কিন্তু যাতে এখানে এই সুযোগ নিয়ে যাতে কোনো যারা খারাপ ব্যবসায়ী, যাদের ট্র্যাক রেকর্ড ভালো না, তাদেরকে যদি আবার সহায়তা দেওয়া হয়, তাহলে কিন্তু এই আমরা দেখি প্রায় 6 লাখ কোটি টাকার বেশি কিন্তু আমাদের এনপিএল, এটি কিন্তু আরও বেড়ে যাবে। যদিও কাগজে কলমে 6 লাখ, কিন্তু আপনি জানেন একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে স্টে অর্ডার থাকে অথবা রিশিডিউল করা থাকে, বাস্তবে কিন্তু এই অঙ্কটা অনেক বেশি। এই যে আর্থিক খাতের শৃঙ্খলাটা নিয়ে আসতে পারলে এবং ব্যক্তিখাতের বিনিয়োগটা আমরা একটু স্থবিরতা দেখতে পাচ্ছি, তারপরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেখানেও কিন্তু স্থবিরতা, আমরা যদি একটা বার্তা দিতে পারি যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টরদেরকে, অথবা একটা কনফিডেন্সের জায়গায় 3 ধরনের কনফিডেন্স দরকার, যারা ডোমেস্টিক বিনিয়োগকারী, যারা বাইরের বিনিয়োগকারী, প্লাস হচ্ছে ব্যাংকে যারা ডিপোজিটার আছে, তাদের যে আস্থার জায়গাটা, সেই 3টা কনফিডেন্স কিন্তু আসলে রাখতে হবে। সেটার জন্য সরকারকে যেইভাবে আমরা দেখি একটা জায়গায় বলা হয়েছে যে যোগ্যতা, মেধাভিত্তিক এবং জবাবদিহিমূলক যে সমাজ গড়ে তোলা হবে অথবা প্রশাসন গড়ে তোলা হবে, কিন্তু তার বাস্তবায়ন যাতে আমরা দেখতে পাই। আমি বারবারই বলছি, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা প্রবলেমগুলো জানি, আমরা এটার সমাধানটাও জানি, কিন্তু মেইন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তবায়ন। অর্থাৎ আমরা যেটা বলছি, আমরা যদি মেধার কথা বলে থাকি, যোগ্যতার কথা বলে থাকি, তাহলে তার রিফ্লেকশনটা যাতে থাকে, সেটি হচ্ছে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, সেটিকে বাস্তবায়ন করা। সেটি যদি আমরা করতে পারি এবং বিনিয়োগকারীরাই, আমরা যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলি, আসলে সরকার কতজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিবে? এর চেয়েও যেটি হচ্ছে ব্যক্তিখাতের বিনিয়োগ যদি সহায়ক পরিবেশ হয়, তাহলে আমাদের এই যে স্পেশাল ইকোনমিক জোনের কথা বলেছে, বিদেশি বিনিয়োগকারীরা কথা বলেছে, অনেক বিনিয়োগকারী তারা কিন্তু দেখতে চায় যেখানে সে বিনিয়োগ করবে তার একটা সিকিউর ডেস্টিনেশন কিনা। ভিয়েতনামের কথা বারবার আসে, সেখানে আসলে ডিফারেন্সটাকে, ডিফারেন্স হচ্ছে যারা বিনিয়োগকারী তারা মনে করে সেখানে একটা সিকিউর ডেস্টিনেশন। এখন সেটার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলোকে আধুনিকায়ন করা, প্লাস হচ্ছে এই যে প্রযুক্তির ব্যবহার করা, ব্যবসাগুলো যারা যে বিভিন্ন পারমিশন বা বিভিন্ন জায়গায় একই সহজীকরণ করা যদি যেতে পারে, তাহলে যদি আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো যদি এক্সপানশন হয়, ডেফিনেটলি আমাদের কর্মসংস্থান কিন্তু সেখানে অটোমেটিক্যালি সেখানে সুযোগটা সৃষ্টি হবে। জি, ডক্টর এম কামরুজ্জামান কায়সার, এটা এখন একটা মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলে, এখন তো মানুষের তো এটা সাধারণ মানুষের তো বাজারে যে মূল্যস্ফীতি হয়েছে, জিনিসপত্রের যে দাম বেড়েছে, এখানে সরকার বলছে যে মূল্যস্ফীতি 7.5% থেকে নামিয়ে আনার এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে। তো এখন যে সারা বিশ্বে যে টালমাটাল অবস্থা, বিশেষ করে যুদ্ধের কারণে বিশ্ব পরিস্থিতি একটা বৈরী পরিবেশ তৈরি করছে, বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর বা অর্থনৈতিক যে লুটপাটের রাজনীতির কারণে যা একটা পরিবেশ, খারাপ পরিবেশ আছে, সেই পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত? আপনি জানেন যে জনগণের সার্বিক যে দৈনন্দিন জীবন, এই জীবনে স্বস্তি আনার জন্যে সরকার বেশ কিছু জায়গায় কিন্তু আপনার কর ছাড় দিয়েছে এবং ভর্তুকির ব্যবস্থা করেছে। বিশেষ করে আমি যতটুকু জেনেছি, এই বাজেটের আলোকে 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। এই চাল, ডাল, তারপর আপনার চিনি, লবণ এবং ভোজ্য তেল থেকে শুরু করে সব কিছুর উপরে আর কি। এইটার ইফেক্টটা কিন্তু আসলে আসবে আপনার বাজেট কার্যকর হওয়ার পর, আগামী মাস থেকে আর কি। এখনও কিন্তু বাজারে যখন বাজেট দিয়েছে, আমরা কিন্তু দেখলাম যে বরং কিছু কী বলে নেসেসিটি যে কমোডিটিস, এগুলোর দাম বেড়ে গিয়েছে। কিন্তু এইটা আসলে আগের যে মজুদ ছিল সেই মজুদেরই যে ইয়েগুলো আর কি, দ্রব্যগুলো বাজারে এখন আছে। তো সরকার অনেক আপনার জনবান্ধব হিসাবে এইবার যে কাজটা করেছে, এটা কিন্তু আপামর জনগণের কাছে একটাই কথা যে আমরা আমাদের যে অবস্থা, যে মুদ্রাস্ফীতি বা আমাদের যে বর্তমানে যে সার্বিক অর্থনৈতিক একটা ইয়ের মধ্যে আছে, সব একটা দুর্দিনের মধ্যে আছে, এখানে
যে বেতন কিন্তু আর বাড়ে নেই। তো বেতন বাড়ানোর একটা প্রস্তাব করা হয়েছে, সেটা যাই হোক, কিন্তু মুদ্রাস্ফীতি ঠিক রাখতে হবে। বেতন বাড়ালে তো আর হবে না, মুদ্রাস্ফীতি ঠিক রাখা লাগবে। এবং দ্রব্যমূল্যের উপরে যে ছাড়টা দেওয়া হয়েছে, আশা করি এটার একটা সুফল আমরা পাবো। আর এই যে আপনি দেখেন, গত রোজার সময় কিন্তু দ্রব্যমূল্যে একটা স্থিতিশীলতা ছিল। আবার এবার এই যে কোরবানি, দুটো ঈদকে আমি কেন্দ্র করে আমি বলছি, কোরবানির ঈদেও কিন্তু আপনার স্বাভাবিকভাবে মানুষ এই যে পশু কেনার সক্ষমতা অর্জন করেছে এবং একটা ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল। আমাদের কিন্তু আপনার এই যে ক্যাটেল ইন্ডাস্ট্রি কিন্তু বর্তমানে খুব ভালো একটা অবস্থায় আছে। যা আমাদের টার্গেট ছিল তার চেয়ে কিন্তু আমরা আরও কম যে পশু আমরা ক্রয় বিক্রয় হয়েছে। তো জনমনে একটা স্বস্তি আসছে বা আসবে। এটার কিছু সংশোধিত কিছু প্রস্তাবনা বিভিন্ন পেশাজীবী মহল থেকে হয়তো দেয়া হবে, সেগুলো যদি সরকার গ্রহণ করে তাহলে আমি আশা করব যে দ্রব্যমূল্যের উপর একটা ভালো স্বস্তি আসবে এবং আমাদের মুদ্রাস্ফীতি একটা নিয়ন্ত্রণে থাকবে। মুদ্রাস্ফীতি তো মানে মূল্যস্ফীতি তো একটা বড় বিষয়, যেটা বলা হচ্ছে যে 7.5% নামিয়ে আনার যে টার্গেট এবং জিডিপি প্রবৃদ্ধির কথাও বলা হচ্ছে। যে এখন এই দুটো নিয়ে আপনার বাস্তবতায় যে এটা তো আসলে মূল্যস্ফীতিতে এখন সাধারণ মানুষের জন্য একটা বড় সমস্যা। তো এইটাকে আপনি সরকার পারবে কিনা? না, এখন যেটা হলো মূল্যস্ফীতি অনেক দিন থেকেই কিন্তু আমাদের একটা উচ্চ মাত্রায় আছে এবং সেটিকে অ্যাড্রেস করার জন্য আসলে 3টা জায়গায় এটার প্রভাব আছে। একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, আর একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। এখন মনিটারি পলিসি, এইটা যে বাজেটে যে ফিসক্যাল পলিসি যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে, এটা ইতিবাচক। যে আমরা দেখলাম যে একদম রাইটলি কিছু প্রোডাক্টগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখানে কিছু সরকার ছাড় দিয়েছে। এখন এই ছাড়টা আসলে দেখতে হবে যে এটার যাতে বেনিফিটটা সংশ্লিষ্ট ব্যবসায়ী গ্রুপ যাতে না পায়, এইটার বেনিফিটটা যাতে জনগণ কাছে যাতে পৌঁছায়, তার তদারকিটা ইম্পর্টেন্ট। যে সরকার যে সহায়তা দিচ্ছে, সরকারের অনেক রেভিনিউ লস হচ্ছে, কিন্তু তো জনগণকে উদ্দেশ্য করে জনকল্যাণে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি করতে হবে। পাশাপাশি এই মূল্যস্ফীতির জন্য আরও যে বিষয়গুলো আছে, যে আমি যেটি বলেছি যে সাপ্লাই চেইনটা ঠিকমতো কাজ করছে কিনা সেটাকে আসলে তদারকি করা, সেটি যদি করতে পারে। এখন তদারকিটা কিভাবে করতে পারে? অনেক সময় দেখা যাচ্ছে যে সরকার পাশাপাশি যদি ব্যবসায়িক গ্রুপকে, অর্থাৎ এই যে দোকান মালিক সমিতি থেকে আরম্ভ করে তাদেরকেও আসলে এই মনিটরিংয়ের সাথে যদি সম্পৃক্ত করা যায়, কারণ অনেক কিছুই কিন্তু আপনি যদি এটাকে আমরা বলি হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকেও যদি এখানে এঙ্গেজ করা যায়, তাহলে মূল্যস্ফীতি শুধু মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, যেই জায়গাটাই কিন্তু আমাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে। তো জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা এই বেনিফিটটা, সেটি যদি আমরা ভালোভাবে মনিটর না করতে পারি, সেটি যদি বাস্তবায়ন না করা যেতে পারে, তাহলে মূল্যস্ফীতি একটা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসাটা কঠিন হবে। কারণ আমরা যদি ভারতের দিকে দেখি, আমরা শ্রীলঙ্কার দিকে দেখি, সবারই কিন্তু 5% মধ্যেই কিন্তু মূল্যস্ফীতি। তাহলে বৈশ্বিক যে বিষয়গুলো আছে সেটা তো ওই দেশগুলোর জন্য প্রযোজ্য। তাহলে আমাদের এখানে কেন আমরা পাচ্ছি না? আমাদের পাচ্ছি না হচ্ছে দুর্বল বাজার ব্যবস্থাপনার কারণ। এই জায়গাটায় আসলে সরকারকে এই জায়গাটা শক্তভাবে আসলে দেখতে হবে। আমরা শেষ করব সংক্ষেপে 1 মিনিট করে যদি বলেন। সেটা হলো যে আপনি বলছিলেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, তো সেটা বুঝলাম, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো, তা বেসরকারি খাতে যারা চাকরিজীবী আছে বা শ্রমজীবী আছে তাদের কি হবে? এর অভিঘাত তো পড়বে নিঃসন্দেহে তাদের উপরে। সরকারি চাকরিজীবীদের একটা বেতন স্কেল আছে, এটা নির্ধারণ করা থাকে, কিন্তু বেসরকারি সেক্টরে যারা চাকরিজীবী তাদের তো আসলে কোনো বেতন স্কেল নাই। সেটা তো আসলে তার যে আউটপুটের উপর নির্ভর করে তার বেতনটা। কখনো দেখা যায় যে সে ইনক্রিমেন্ট হয়ে গেলে একবারে 10,000 20,000। মার্কেটে তো প্রভাব পড়বে। আপনি অনেক ভালো বেতন পাইলেন, আপনি যে বাজার স্বাচ্ছন্দ্যে বাজার করলেন, বাজারের প্রভাব পড়বে না? হ্যাঁ, সেটা তো পড়বেই। সেই জন্যই তো আমি বললাম যে এখানে একটা বাজার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণটা সরকারের পক্ষ থেকে নিতে হবে। তার পাশাপাশি আপনার এই যে আমাদের যে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য যে কথাটা এর আগে বলা হলো, আমাদের অর্থনীতি প্রাণচাঞ্চল্য আনতে হবে বিদেশি বিনিয়োগ দিয়ে। এবং আমি আরেকটা কথা একটু বলতে চাই যে আমাদের এনবিআরকে তাদের যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে যে আমাদের সুনির্দিষ্টভাবে যে পার্টিকুলার কিছু ব্যবসায়ীদের উপরে যে খরচ, এটাকে কমাতে হবে।
আমাদের টিনধারী আছে 42 লক্ষ টিনধারী আছে, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি মাত্র 25 লক্ষ। এই করের যে ইয়েটা আওতাটা এটাকে বাড়াতে হবে এবং সরকারকে বিনিয়োগ বান্ধব হতে হবে। যে আমি শেষ করি, চাকরিজীবীদের বেতন যদি বাড়ে তাহলে বেসরকারি আলাদার কি হবে? আসলে এটার সাথে সমন্বয়টা এটি নিয়ে কিভাবে যেহেতু হবে? আলোচনা হচ্ছে, আমি নিজেও যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, দেখেন আমার যে বেতন এটি 2016 সালের পরে কিন্তু ফ্রিজ হয়ে আছে। এখন আপনি যদি ইনফ্লেশনের কথা বলেন তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার জন্য এটি মানে খুবই আমার বেতন কার্যকর কমে একটা গেছে, উদ্যোগ, ultimately আমার বেতন কমে সেটা গেছে। Revise করা নিতে হবে। কিন্তু যেটা হলো আমি এর আগেও একবার শুনেছিলাম যে এইভাবে 10 বছর পর পর কমিশন না করে যদি প্রত্যেক বছর আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টটা হয় তাহলে কিন্তু সরকারের উপর কিন্তু এত চাপও পড়ে না, আবার যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও কিন্তু এই দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না। সেটি আমার মনে হয় একটা ফ্রেমওয়ার্ক বা একটা মেকানিজম ডেভেলপ করা যায় যাতে এই ইনফ্লেশনটা অ্যাডজাস্টমেন্ট হয়। তারপরেও দেখেন এই যেটি বলা হচ্ছে এটি কিন্তু 3 ধাপে বাস্তবায়ন, 3 বছরে গিয়ে বাস্তবায়ন, এই 3 বছরেও কিন্তু আবার ইনফ্লেশনের বিষয়টা আসবে। সুতরাং আমি মনে করি যে যেহেতু প্রায় 15 সালের পরে 11 বছর এটা তো পরে সরকারি কর্মকর্তাদের জন্য হলো, বেসরকারিদের কি হবে? তাদের জন্য কোনো মানে সে কি নাই সরকারের? না, সরকার সেটা তো আপনি জানেন যে আমাদের বিশেষ করে অনেকগুলো মিনিমাম ওয়েজের বিষয় আছে, অনেকগুলো সেক্টর প্রায় 40টার উপরে মিনিমাম ওয়েজের বিষয় আছে, সেগুলো তো সরকার করছে। আর প্রাইভেট সেক্টর যেটি আপনি যদি বলেন সেখানে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার পারফরমেন্স, উনি যাদেরকে নিতে চাচ্ছে সেই অনুযায়ী আপনি যোগ্য কিনা, আপনার ক্যাপাবল কিনা সেটির উপর আমি তো দেখি যে অনেক ইয়াং ইউনিভার্সিটি থেকে বের হয়েছে 2 বছরের মাথায় সে দেখা যাচ্ছে অনেক বেশি বেতন পাচ্ছে, কারণ তার পারফরমেন্সের উপর, তার যোগ্যতার উপর, তার সে কিভাবে কতটুকু ক্যাপাবল আছে। তো আপনি যখন কম্পিটিটিভনেস বিষয়গুলো যখন দেখবেন, মার্কেটের যখন বিষয়, তখন সে মার্কেটের মধ্যে চলে যাচ্ছে। কারণ সরকারি কাজে যেটি হচ্ছে যে দেখা গেছে যে বিসিএসে প্রথম হয় তার যে বেতন, আবার যে নাকি ওই একদম যদি 2000 জন নয় 2000তম হয় তার বেতনও কিন্তু একই বেতন, ঠিক আছে? তো প্রাইভেট সেক্টরে কিন্তু এরকম না। প্রাইভেট সেক্টর সেটি ডিপেন্ড করে হচ্ছে তার প্রোডাক্টিভিটির উপর, সেটি ডিপেন্ড করে হচ্ছে তার ক্যাপাবিলিটির উপর। তো সেই জায়গাটা নিশ্চয়ই কেউ যদি ওইভাবে সার্ভিস দিতে পারে তার কিন্তু কিন্তু সেটা তো ঠিকই আছে, কিন্তু বাজারে তো একটা প্রভাব পড়ে। কারণ বাজারে যখন একজন অনেক মানে একজন বেতন অনেক বেশি পাচ্ছে সরকারি কর্মকর্তা, সে যখন বাজারে যাচ্ছে সে যতটা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছে, আপনার প্রাইভেট সেক্টরে চাকরি এছাড়া তো শ্রমজীবী মানুষও আছে, তাদের যে দৈনিক মজুরি শেখার সাথে অনেক কিছু রিলেটেড। যাক, আমরা আজকে শেষ করতে হচ্ছে। একটু জাস্ট আমি বলি, আপনি ব্যক্তিগতের কথা বা প্রাইভেট সেক্টরের কথা বলছেন, মনে করেন আমার যে বন্ধুরা তারা যে মনে করেন আমার সাথে সমযোগ্যতা সম্পন্ন, তারা আমার চেয়ে অন্তত 10 গুণ বেতন বেশি পায় আমি যে সরকারি কাজ করছি। তো সেটা আসলে আপনি যদি সেরকম সে ক্যাপাবল হয় ঠিকই কিন্তু করতে পারবে। তো ওভারঅল কিন্তু তাদেরও একটা দায়িত্ব আছে, ব্যক্তি যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে নিশ্চয়ই আমরা তো অতীতেও দেখেছি তারাও কিন্তু এইভাবে অ্যাডজাস্টমেন্টটা করে দেয়। বলছিলেন যে সেটা বেতন তো ধরেন এক এক জনের এক এক রকম, সব প্রাইভেট সেক্টরে তো একরকম না। বিভিন্ন জন কেউ হয়তো বেতন ঠিকমতো দিচ্ছে না, অথবা তার যে যোগ্যতা অনুযায়ী বেতন যে দিচ্ছে এরও তো নিশ্চয়তা নাই। যে আপনার গার্মেন্টস সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তার যা প্রয়োজন সেই যে বেতনটা দিচ্ছে, হয়তো 2-4টা অর্গানাইজেশন হয়তো কম্পিটিটিভনেস বেতন দিচ্ছে, সবাই যে ঠিক বেতন দিচ্ছে যোগ্যতা অনুযায়ী দিচ্ছে বা তার ডেলিভারি দিচ্ছে এটা কিন্তু না। সেক্ষেত্রে কিন্তু যদি এই যে যেটা বলছিলেন যে ইনফ্লেশন অনুযায়ী যদি প্রত্যেক বছর হয় যে একজনের যদি ধরেন 40,000 টাকা বেতন ধরলো, 1 বছর পর যে যদি 5% ইনফ্লেশন হয় তার তো 40,000 টাকা বেতন হয়ে গেলে আপনার তো অনেক কম। তো সেইটা তো অন্তত বাড়ানো দরকার, সেটা তো সেই উদ্যোগ তো নাই। ধাপে ধাপে করলে মনে সবচেয়ে ভালো হয়। তা আমরা আজ এ পর্যন্তই রাখি। কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখলেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ বাজেট নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন।